ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি, পরিচয়পত্র ও আধার কার্ড বানাচ্ছেন পলাতক নেতারা। নেত্রকোনায় অস্তিত্বহীন ৩০টি নদী দখল দূষণের কবলে ১৭টি, পরিবেশ ও জীবিকায় নেতিবাচক প্রভাব। ময়মনসিংহে প্রণোদনার বীজ সরবরাহে দুর্নীতি, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: পর্যাপ্ত শেকড় বিস্তার না করায় উপড়ে যায় রাজধানীর গাছপালা, জাত ও স্থান নির্বাচনে গুরুত্বারোপ। ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা। তবে এবার এলো নতুন তথ্য। ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। অবৈধ অনুপ্রবেশকারীদের অভিনব এই জালিয়াতির তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা। ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই। ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা। জাল জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি। তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার সবজি বীজ দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিএডিসি সবজি বীজ না দিয়ে প্রাইভেট কোম্পানির নিম্নমানের বীজ সরবরাহ করে ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পোষাতে ধোবাউড়ায় ৭,৮৬০ জন কৃষককে প্রণোদনার আওতায় জনপ্রতি ৬০০ টাকা হিসেবে ৮ ধরনের ১২ প্যাকেট সবজি বীজ বিএডিসি থেকে কেনার জন্য বরাদ্দ হয় ৪৭,১৬,০০০ টাকা। বিএডিসি থেকে সরবরাহ না করে নিম্নমানের বীজ কিনে কৃষকের মাঝে বিতরণ করা হয়। কৃষকরা জানান, বন্যায় ব্যাপক ক্ষতির পর প্রণোদনা পেয়ে লাভের আশায় সবজি চাষ করেন তারা। নিম্নমানের হওয়ায় বীজ গজায়নি। কোম্পানির হয়ে গেছে, বীজ জ্বালায় না, ফসল নষ্ট হয়ে গেছে। ভালো বীজ দেয় না, কারণ আমরা ফসল কি আমরা করাবো। এটা কৃষকের ক্ষতি করছে এবং জনগণেরও ক্ষতি করছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বীজ বাবদ ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারাইকান্দি গ্রামের কৃষক কামরুল হাসান খান বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিচার চেয়েছেন। বন্যা কবলিত এলাকা, ওই এলাকায় যে কৃষক আছে একমাত্র হেতিমের মাল যে মাহিরা খাবো, আমি চাই এই অপারে যদি আমার আব্বাও করে দেয় তো ওনার শাস্তিও
যেই হোক, যে অফিসারই হোক। উপজেলা কৃষি কর্মকর্তা বীজ সরবরাহ করে ইস্পাহানি এগ্রো কোম্পানির নামে চেক না দিয়ে ৫ ফেব্রুয়ারি আকাশ কুমার নামে এক ব্যক্তির নামে ৪৭,০১,৬০০ টাকার চেক দেন। ওই ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানিকে ২৫,৯৩,০০০ টাকা চালানে পরিশোধ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তা। অনিয়ম হয়ে থাকলে এটা তো ডিপার্টমেন্ট আমাকে দেখবে, আর আমি সম্পূর্ণ নতুন এখানে, আমার জানার মতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নদীমাতৃক ও কৃষি প্রধান জেলা নেত্রকোনা। জেলার ১০টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় ৫৮টি নদী। বর্তমানে মাত্র ১১টি নদী স্বাভাবিক প্রবাহে রয়েছে, আর ১৭টি দখল ও দূষণের কবলে পড়ে বিপন্ন অবস্থায় রয়েছে। বাকি ৩০টি নদী এখন পুরোপুরি অস্তিত্বহীন। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৮৯৭ সালে ভয়াবহ ভূমিকম্পে নেত্রকোনার কালীগাং, মরা নদী, কালীহারি নদী সহ ৯টি নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই নদীগুলোর জায়গায় এখন গড়ে উঠেছে মানুষের বসতি। এছাড়া দখলদারদের দৌরাত্ম্য, অপরিকল্পিত বালু উত্তোলন, শিল্প কারখানার বর্জ্য ফেলা ও পর্যাপ্ত খনন না হওয়ায় নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে। জেলার কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ ১১টি নদী এখনও স্বাভাবিক প্রবাহ ধরে রেখেছে। বাকি ১৭টি নদী হারিয়েছে নাব্যতা। এসব নদীর কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল বালুচর, আবার কোথাও পানি শূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। নিয়মিত খনন না হওয়ায় অনেক নদীতে চর জেগে উঠেছে, যা কৃষি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এটার অনেক স্রোত ছিল। প্রায় ৩০ বছর যাবত আমরা এটার ভিতরে কোনো ব্যবহার করতে পারতেছি না। পানির দূষণ, নদী দখল। এই তুষাই নদীর এখন স্মৃতি মাত্র, কারণ এখানে নদীর কোনো চিহ্নই নাই। মগ্না নদী বিশাল আরো ছুট ছিল, মাঠ ছিল, টিমার চলতো, ট্রলার চলতো। নদীর নাব্যতা হারানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জেলেরা। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা দিন দিন কমে যাচ্ছে। একইভাবে নদীর পানি সরবরাহ না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা ফস কৃষি করতে পারি না পানির লাগে। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া অনেক তো এরকম জায়গাতে পানি দিতে পারবে না। ৯টি নদী চলমান আছে, সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের মানুষের আগ্রাসন, দখল, দূষণ কারণে এই নদীগুলো এখন আমাদের বিপন্ন হওয়ার পথে। দখলদারদের হাত থেকে নদী মুক্ত করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। পাশাপাশি নিয়মিত খনন, সচেতনতা বৃদ্ধি ও সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ তার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই ৯৫টি নদীর লিস্ট করা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে আমরা পুনঃখননের আওতায় আনবো। ইতিমধ্যে আমরা নেত্রকোনা জেলায় প্রায় ১২টি ছোট নদী যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে আমরা পুনঃখনন করতে সক্ষম হয়েছি। নেত্রকোনা নদী রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জেলার অনেক নদী শুধু ইতিহাস হয়ে থাকবে। তাই নদীগুলোকে বাঁচাতে সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঢাকায় কালবৈশাখীর ঝড়ে পড়ে যায় বড় গাছ, উপড়েও পড়ে অনেক গাছ। তাতে ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানির ঘটনা ঘটে। এই গাছগুলো কেন ভেঙে পড়ে, কেন উপড়ে যায়, করণীয় কি, বলছেন বিশ্লেষকরা। তাদের কথা জানাচ্ছেন মফিউর রহমান। জরিপ অনুযায়ী ঢাকার ২ সিটিতে রয়েছে প্রায় ২.৫ লাখ গাছ, আর জনসংখ্যা ২ কোটির বেশি। একজন মানুষের জন্য গাছ থাকার কথা ৭টি, অথচ এই সিটিতে ৭ জন মানুষের জন্য রয়েছে একটি গাছ। সেই গাছও আবার থাকে না। এই তিলোত্তমা নগরীতে কালবৈশাখী ঝড়ে ভাঙে গাছপালা, ফুটপাত, সড়ক দ্বীপ, সড়ক বিভাজনী, খোলা জায়গা সহ বিভিন্ন স্থানে গাছ পড়ে ঘটে নানা দুর্ঘটনা। গেল বছর শুধু কালবৈশাখী ঝড়ের মৌসুমে ২ সিটিতে প্রায় ১,০০০-এর মতো গাছ ভেঙে পড়ে। উদ্ভিদ বিজ্ঞানী জানান, যে গাছগুলো ঝড়ে ভেঙে পড়েছে তার বেশিরভাগই বিদেশি। বৃক্ষরোপণের সময় আবহাওয়া উপযোগী গাছ নির্বাচন না করা, উদ্ভিদ, মৃত্তিকা, পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া বৃক্ষরোপণ করাকেই মূল সমস্যা হিসেবে দেখছেন তিনি। গাছ সিলেকশনের সমস্যা এবং প্লেস সিলেকশনের সমস্যা,
আপনি এখানে কোনোভাবে বিদেশি গাছ লাগানো ঠিক হবে না, কারণ আপনার দেশে আপনার গাছ লাগাতে হবে, কারণ আপনার ভূমিটা আপনার গাছের জন্য সুইটেবল। আপনি যখন এটা দেশি গাছ দেশি ভূমিতে লাগাবেন, সে যেভাবে তার রুটকে বিস্তার করবে, অস্ট্রেলিয়ান একটা গাছ এখানে লাগালে সেই রুটটাকে সেভাবে বিস্তার করে না। বৃক্ষ বিশেষজ্ঞরা বলছেন ইট পাথরের এই নগরে গাছ পর্যাপ্ত শেকড় বিস্তার করতে পারে না, আবার একই সাথে হয় না গাছের সঠিক পরিচর্যাও। যখন একটা গাছ পর্যাপ্ত শিকড় পাচ্ছে না, তখন আসলে সে তার পুরো ভারটাও কিন্তু বহন করতে পারছে না। এর ফলে যখন সেই গাছটিকে আমরা ছেড়ে না দিচ্ছি, যত্ন না করছি, সময় মতো ট্রিমিং না করছি, ট্রেনিং না করছি, তখন কিন্তু সে তার বাতাসের লোডটা নিতে পারছে না। যখন একটু জোরে বাতাস হচ্ছে, তখন সেই গাছটা ভেঙে পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গেল বছর কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। এতে ঢাকাসহ সারা দেশে বেশি ভেঙেছে দেবদারু, কৃষ্ণচূড়া, মেহগনি, রেনট্রি, গগনশিরীষ, ইউক্যালিপটাস, আকাশমণি, ইপিলিপিল সহ আরও কিছু প্রজাতির গাছ। বৃক্ষরোপণের সময় আবহাওয়া, প্রজাতি ও স্থান নির্বাচনে গুরুত্ব দিলে ঝড়ে গাছ ভাঙার পরিমাণ কমে আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই রেলওয়ে সংযোগ প্রকল্পের ৫,০০০ কোটি রুপির অর্থায়ন বন্ধ করে দিয়েছে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে ৩টি চলমান প্রকল্প ও ৫টি আলাদা জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। এর ফলে রেলপথের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো 7 সিস্টার্সকে যুক্ত করার পরিকল্পনা বন্ধের পথে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইন এ তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী নিজেদের রেল নেটওয়ার্ক শক্তিশালী করতে বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার কথাও ভাবছে দেশটি। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি, পরিচয়পত্র ও আধার কার্ড বানাচ্ছেন পলাতক নেতারা। নেত্রকোনায় অস্তিত্বহীন ৩০টি নদী, দখল দূষণের কবলে ১৭টি, পরিবেশ ও জীবিকায় নেতিবাচক প্রভাব। ময়মনসিংহে প্রণোদনার বীজ সরবরাহে দুর্নীতি, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।